গুড মর্নিং। আজ আমরা যে টপিকটা কন্টিনিউ করব সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্সের যে টপিকগুলো বাকি আছে। তো স্টার্ট করি। পলিমায়োসাইটিস নাম থেকেই বুঝতে পারছো যে মাসেল ডিজিজ। ওকে, পলি মানে অনেক, মায়ো মানে মাসেল রিলেটেড, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। তাহলে কি হলো? A persistent inflammatory muscle disease that causes weakness of the skeletal muscle which control movement। মানে যে মাসেলগুলো আমাদের মুভমেন্টকে কন্ট্রোল করে সেই মাসেলগুলো আস্তে আস্তে ইনফ্লামেশনের জন্য উইকনেস হয়ে যায়, তার ফলে তারা তাদের কাজটা ঠিক করে করতে পারে না। মেডিকেলি polymyositis is classified as a chronic inflammatory myopathy that is one of only 3 such diseases। মানে তিনের ভেতর একজন এই ক্রনিক ইনফ্লামেটরি মায়োপ্যাথিতে সাফার করে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, তাহলে সাইন আমরা আস্তে আস্তে দেখতে পাবো। পেশেন্ট যখন হিস্ট্রি দেবে তখন আস্তে আস্তে সে একসাথে সব সিমটমগুলো অ্যারাইজ করে না, ধীরে ধীরে যে সিমটমগুলো অ্যারাইজ করবে সেভাবেই সে এক্সপ্লেন করবে। প্রগ্রেসিভ মাসেল উইকনেস মানে আস্তে আস্তে হঠাৎ করে কোনো দিন কাজ করতে যাওয়া বন্ধ হয়ে গেল এরকম না, আস্তে আস্তে উইকনেস, সেখান থেকে আর পারছে না, তারপরে একদমই অকেজো হয়ে গেল এরকম ব্যাপার। ডিফিকাল্টি সোয়ালোয়িং মানে যেখানকার মাসেল উইকনেস হবে সেই অ্যাক্টিভিটিটা হ্যাম্পার হবে। ডিফিকাল্টি স্পিকিং, মাইল্ড জয়েন্ট অর মাসেল টেন্ডারনেস, fatigue, shortness of breath। Affects the muscles closest to the trunk মানে body, particularly hips, thigh, shoulders, upper arm and neck। Weakness is symmetrical মানে মনে করো যে ডান হাতটা আস্তে আস্তে উইক হচ্ছে, তার মানে কিন্তু লেফট হ্যান্ডটাও আস্তে আস্তে উইক হচ্ছে। কোনো একটা লিম্ব উইক হলো এরকম না, যে লিম্বটা উইক হচ্ছে তার অপোজিট লিম্বটাও আস্তে আস্তে উইক হবে। মানে উইকনেসটা দুদিকে সমানভাবে হতে থাকবে বডির, যদি লংডিটিউডিনালি আমরা ডিভাইড করি। ওসেন্স ওভার টাইম মানে আস্তে আস্তে এই উইকনেসটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট, মাসল উইকনেস আস্তে আস্তে প্রগ্রেসিভ হতে থাকে, মানে আরও বাড়তে থাকে। সিঁড়িতে ওঠা বা সোজা হয়ে বসা বা বসেছিলে সেখান থেকে আস্তে আস্তে হঠাৎ করে উঠে বসা, কিছু ওপরে তোলা, এগুলো আস্তে আস্তে তার অ্যাক্টিভিটিতে পেশেন্ট কমপ্লেনই করবে যে আস্তে আস্তে আমি আগে করতে পারছিলাম, একটু পারছিলাম, তারপরে আর পারছিই না। পেশেন্ট এভাবেই কমপ্লেনগুলো এক্সপ্রেস করবে। আর কোনো অবজেক্ট ধরে তুমি বললে যে কাছে নিয়ে আসতে বা মাথার ওপরে তুলতে, সেটাও তার পক্ষে করাটা একটু প্রেশারের হয়ে যায় বা ডিফিকাল্ট ফিল করে। ডিসফেজিয়া মিনিংটা লেখো যে ডিসফেজিয়া মানে কি। নেক্সট, এই ডিসফেজিয়ার জন্য তাহলে কি হবে? আস্তে আস্তে খেতে পারছে না, না খেতে যে কন্ডিশনটা আসবে আস্তে আস্তে ওয়েট লস, ম্যালনিউট্রিশন। নেক্সট, অ্যাসপিরেশন নিউমোনিয়া, তার মানে কি এই যে ডিসফেজিয়া হয়েছিল তার ফলে কোনো একটা মাসেল যেটা ডিগ্লুটেশনে হেল্প করে সেটা তখন সোয়ালোতে হেল্প আর করছে না, তার ফলে কি অ্যাসপিরেট করতে পারে, মানে খাবারটা রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যেতে পারে। শর্টনেস অফ ব্রেথ may be extended to respiratory failure, calcinosis, next, history and physical examination is the first step of clinical investigation। CPK ফুল ফর্মটা লেখো, এখানে যে শর্ট ফর্মগুলো দেখছো প্রত্যেকটার ফুল ফর্ম লেখো, সবকটা ফুল ফর্ম লিখে ফেলো। ট্রিটমেন্ট, তাহলে ট্রিটমেন্টের মধ্যে কি পড়ছে? কর্টিকোস্টেরয়েড।
কর্টিকোস্টেরয়েড বলতে যেমন সবসময় লেখো সেটাই লেখো। কর্টিকোস্টেরয়েড বলতে আমরা কোন ড্রাগটাকে বোঝাচ্ছি, মানে হসপিটাল সাপ্লাই, ইজিলি অ্যাভেলেবেল, আর তার মোড অফ অ্যাকশন। ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট কোনগুলো, তাহলে কি কি? মেথোট্রেক্সেট, অ্যাজাথিওপ্রিন, সাইটোক্সেন। তার মধ্যে মেথোট্রেক্সেট হচ্ছে হসপিটাল সাপ্লাই। ইমিউনোমডুলেটরি এজেন্টস যেমন মানে ইমিউনিটিকে মডুলেট করবে, সেগুলো কি কি? আইভিআইজি, তার ফুল ফর্ম লিখবে। প্লাজমাফেরেসিস, মিনিং লিখবে। আর রিহ্যাবিলিটেশন। নার্সিং ম্যানেজমেন্ট, তা বুঝতেই পারছো যে যে পেশেন্টের মাসেল উইকনেস, তাহলে তাকে কী ধরনের সাপোর্ট দিতে হবে। কোপিং অ্যান্ড সাপোর্ট, এডুকেট অ্যাবাউট ইলনেস, ব্যালেন্স ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। মানে যেহেতু ম্যালনিউট্রিশন, যেহেতু খেতে পারছে না, তাহলে কি আমাকে নিউট্রিশনাল ব্যালেন্স মেনটেন করতে হবে, সেই জন্য তাহলে কী ধরনের ডায়েট দেয়া যেতে পারে সেটা লেখো। নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস। অটোইমিউন ডিসঅর্ডার যে চ্যাপ্টারে পড়েছিলাম সেখানে কিন্তু এসএলই আমরা একবার পড়েছিলাম, তাও এখানে একটা রিপিটেশন হয়ে যাচ্ছে, তো আমরা একটু ফাস্ট করব। ওকে, so it is a chronic progressive inflammatory connective tissue disorder can cause major body organ and systems to fail। মানে মেজর যে বডি অর্গান সিস্টেম আছে সেগুলো এই ক্রনিক প্রগ্রেসিভ ইনফ্লামেটরি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য আস্তে আস্তে ফেল করে যায়, মানে তাদের ফাংশন লস করে। এছাড়াও কি অনেক সময় হয় এসএলইর জন্য কিডনি ফাংশনগুলো হ্যাম্পার হয়, রেনাল ইনভলভমেন্ট থাকে, যার প্রগনোসিস ভীষণ পুয়ার হয়। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আর বাটারফ্লাই র্যাশ, যাকে উলফ মাস্কও বলা হয়ে থাকে, আর্থালজিয়া, আর্থরাইটিস, জয়েন্ট সোয়েলিং, টেন্ডারনেস, involves multiple body system, pain on movement, morning stiffness, polycystic lesions, chronic rash, and pericarditis, inflammation of arterioles, যাকে আর্টারাইটিস বলে, papular erythematous purpuric lesion on the fingertip, elbow, toes, forearm and hands, lymphadenopathy, renal involvement resulting in renal failure, changes in behavior and cognitive function, depression and psychosis। তাহলে দেখছো অনেকগুলোই আমরা সাইন অ্যান্ড সিমটমস বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পেয়ে গেলাম। নেক্সট ম্যানেজমেন্ট। মেইন ম্যানেজমেন্ট ইজ কন্ট্রোল ডিজিজ প্রগ্রেশন অর এক্সারভেশন। মানে যেহেতু এটা ক্রনিক প্রগ্রেসিভ, সেজন্য আমাদের টার্গেট থাকবে ডিজিজটাকে যে কন্ডিশনে আছে অন্তত তাকে সেই অবধি চেক করে দেওয়া, আটকে দেওয়া, যাতে ফার্দার এক্সটেনশন না হয় সেটা দেখা। সেই জন্যই বলছে কন্ট্রোল ডিজিজ প্রগ্রেশন বা এক্সাসারবেশন, মানে রিপিটেড যে অ্যাটাকগুলো বা রিপিটেড যে পেশেন্ট প্রবলেমে ফেস করবে সেই জিনিসটাকে আটকে দেওয়া। আর কি, তার ফলে আমরা অর্গান ফেলিওর বা অর্গান ইনভলভমেন্ট হওয়ার ফলে যে অর্গানের ফাংশন লস হওয়াটাকে আটকাতে পারবো। ওকে, মেডিসিন বা মেডিকেল ম্যানেজমেন্ট। তাহলে এনএসএআইডি এতদিনে নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। এনএসআইডি বলতে আমরা কাকে বোঝাচ্ছি? কর্টিকোস্টেরয়েডস। সেটাও এই দুটোই কিন্তু টাস্ক, এই দুটোই লেখো ওর সাথে। নেক্সট, ইউজ টপিক্যালি for cutaneous, low oral doses, high doses for major diseases activity, IV corticosteroids। মানে কর্টিকোস্টেরয়েড অনেক সময় ইউজ করা হয় টপিক্যালি, মানে মলম লোকাল লেশনসের উপর অ্যাপ্লাই করা যাবে,
এছাড়া যদি ডিজিজের প্রগ্রেশন খুব বেশি হয় বা পেন খুব বেশি থাকে ইনফ্লামেশনের জন্য, তাহলে সেটা কর্টিকোস্টেরয়েড অনেক সময় ইন্ট্রাভেনাস রুটেও দেওয়া হতে পারে অ্যাকিউট ম্যানেজমেন্টের জন্য। এছাড়া কি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, যেটা কিউটেনিয়াস মাস্কুলোস্কেলিটাল অ্যান্ড মাইল্ড সিমটোমেটিক ফিচার্স, খুব কম সিমটম দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও আমরা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ ইউজ করতে পারি। ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস উইথ সিরিয়াস ফর্ম আনরেসপন্সিভ টু কনজারভেটিভ থেরাপিস, মানে আমরা বললাম যদি ইমিউনিটিটাকে আমাদের, যেহেতু অটোইমিউন ডিসঅর্ডার, সেই জন্য ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হতে পারে। সেটা আনরেসপন্সিভও হতে পারে অনেক সময়, কেননা আমরা জানি এক একটা বডি এক একটা ড্রাগের এগেনস্টে এক এক রকম রেসপন্স দেয়। অতএব আমরা এই ট্রিটমেন্ট অপশানটাকে রাখতে পারি। নার্সিং ম্যানেজমেন্ট, এটা আশা করি আগের যে 2-3টে টপিক আমরা পড়লাম সেটা থেকে বুঝতে পেরেছো, তো এখানে আর ডিটেলসে বললাম না। ডিজিজ থেকেই বুঝতে পারছো যে আমরা এই সমস্ত পেশেন্টের জন্য কী ধরনের নার্সিং কনসার্ন দেখাতে পারি। ওকে, সো নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে স্ক্লেরোডার্মা। এই নামটা তোমরা ওয়ার্ডেও প্রচুর পাবে, ওপিডিতে বেশি পাওয়া যায়, মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। তো এটা কি সিস্টেমিক স্ক্লেরোডার্মা মিনিং হার্ডেনিং অফ দ্য স্কিন। অনেক পেশেন্ট বাড়িতে দেখবে বা গ্রামের দিকে মানুষের দেখা যায় পায়ে হাতে স্কিনটা কেমন হার্ড হয়ে গেছে, সেটাকে বলছি। তো সেই হার্ডনেসটা সয়েলের জন্য নয়, স্কিনটাই আর কি টেক্সচারটাই হার্ড, তোমরা হাত দিলেই বুঝতে পারবে। বিগিন স্কিন ইনভলভমেন্ট, মানে স্কিন ইনভলভমেন্ট থেকে শুরু হয়। নেক্সট, mononuclear cells cluster on skin, stimulates lymphokines to stimulate pre-collagen, insoluble collagen formed and accumulates excessively in tissues। মানে বলছে যে স্কিন ইনভলভমেন্ট দিয়ে শুরু হলো, আর এখানে কি তার ফলে কি কোলাজেন, প্রি কোলাজেন, এরা স্টিমুলেশনের ফলে আন্ডার দ্য স্কিনে অ্যাকুমুলেট হতে থাকে, যার জন্যে স্কিনটা এত হার্ড হয়ে যায়। ইনিশিয়ালি যখন ইনফ্লামেটরি রেসপন্সটা শুরু হয় তখন ইডিমা হতে পারে, স্কিনের শাইনিনেসটা চলে যায়, স্মুথ হয়ে যায়, মানে এগুলো ইনফ্লামেশনের রেজাল্টে হয়। এছাড়া কি যে ফাইব্রোটিক চেঞ্জেসগুলো আসে সেগুলোর ফলে স্কিনের যেহেতু টাফ হয়ে গেছে, তাহলে ইলাস্টিসিটি নষ্ট, মুভমেন্টটাও কমে যাবে, আর আস্তে আস্তে টিস্যু ডিজেনারেট করবে, মানে নষ্ট হয়ে যাবে, আর তার যে অ্যাকচুয়াল ফাংশন ছিল স্কিনের ব্যারিয়ার ফাংশন, সেটা কিন্তু লস হয়ে যায়। এছাড়া কি মেজর ব্লাড ভেসেলস আছে যেগুলো স্কিনের আন্ডারে আছে, আমরা জানি মেজর অর্গান বডি সিস্টেম পোটেনশিয়ালি রেজাল্টিং ইন ডেথ, মানে স্কিনের সঙ্গে আমাদের প্রচুর অর্গান, আর্টারিজ, ভেন্স অ্যাটাচ থাকে। তাহলে যে স্কিন ফাংশন নষ্ট হয়ে যাবে যে এরিয়া, সেই এরিয়ার আমার আর্টেরিওলস, ভেনিওলস এগুলোও নষ্ট হয়ে যাবে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, তাহলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসের মধ্যে কী কী আসছে? স্টার্ট ইনসিডিয়াসলি উইথ রিনাউডস ফেনোমেনন অ্যান্ড সোয়েলিং ইন হ্যান্ড। এটা কিন্তু তোমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে আছে রেনাউডস ফেনোমেনন, তোমরা ওটা একটু দেখে নেবে ডিজিজটা কী। আচ্ছা, এক্ষেত্রে হয় কি, মানে ইভেন্টফুলি হয়, যেমন ধরো সাডেনলি পেশেন্ট বুঝতে পারবে যে আস্তে আস্তে তার হাতের আঙুলগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ফিল করতে পারছে না, সেখান থেকে আস্তে আস্তে অ্যাক্টিভিটিটা কমে যাবে, হাতের সোয়েলিং হবে, মানে ফুলেও যাবে, স্কিনের সাবকিউটেনিয়াস টিস্যু বা স্কিন হার্ড হয়ে যায়, রিজিড হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, আর স্কিন থেকে যে আমাদের সিবেসিয়াস সিক্রেশন বেরোয় সেটাও আস্তে আস্তে বেরোনোটা সাপ্রেস করে যায়, বন্ধ হয়ে যায়, এক্সট্রিমিটিগুলো আস্তে আস্তে স্টিফ হতে থাকে। তার ফলে কি মোবিলিটি বা স্কিনের যে টেনাসিটি
যে সফটনেস যত কমতে থাকবে তাহলে কী হবে, তাহলে তত হার্ড স্টিফ হয়ে যাবে। এর ফলে এই কন্ডিশনটা আস্তে আস্তে বাড়তে থাকে। ফেসটা আস্তে আস্তে দেখা যায় যে একটা ফলস মাস্কের মতো, মানে পেশেন্ট হয়তো হাসছে কিন্তু তুমি দেখে ভাববে যে মানে পেশেন্ট এক্সপ্রেশনলেস। মাস্ক মানে তোমরা সাইকিয়াট্রিতে পড়েওছো, জানো যে মাস্ক ফেস মানে তুমি দেখছো একরকম, বুঝছো একরকম, কিন্তু পেশেন্ট কিন্তু সেটা বলতে চাইছে না বা এক্সপ্রেস করতে চাইছে না, মানে দু রকম ফিলিংস একসাথে। ওকে, হার্ট ফেলিয়ার হতে পারে, esophagus hardens interfering with swallowing, lung scarring impeding respirations, digestive disturbances because of hardening of intestinal mucosa, and progressive renal failure. Management, তাহলে penicillamine decreases skin thickening and reduces rate of new visceral organ involvement. মানে পেনিসিলামাইন যে ড্রাগটা সে কী করে, স্কিন থিকেনিং বা হার্ডেনিংটাকে আস্তে আস্তে কম করে, বা এই যে ডিজিজ প্রগ্রেশনটাকে আস্তে আস্তে চেক করতে হেল্প করে। এছাড়া কি ক্যাপটোপ্রিল করে হাইপার টেনশনকে কন্ট্রোল করে। তোমরা অনেকেই ড্রাগটা লিখেছো ক্যাপটোপ্রিল, তো প্লিজ মোড অফ অ্যাকশনটা একটু সবাইকে শেয়ার করো যাদের ছিল। এছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ টু কন্ট্রোল আর্থালজিয়া, স্টিফনেস অ্যান্ড জেনারেল মাস্কুলোস্কেলিটাল ডিসকমফোর্ট। ঠিক আছে, এগুলো মোটামুটি মেডিকেল ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্ট, তাহলে এই মাসেল উইকনেসের জন্য যে যে প্রবলেমগুলো হলো সেগুলোর নার্সিং ম্যানেজমেন্ট আমাদেরকে দেখতে হবে। তাহলে জাস্ট ভিডিওটা পজ করে একটু দেখে নাও। ওকে, গাউট, যেটাকে বাংলায় বলে বাত, আর এটার অন্য আরেকটা নাম গাউটি আর্থ্রাইটিস। ইট ইজ এ systemic disease in which urate crystals deposit in joints and other body tissues causing inflammation. মানে আমরা রিনাল ক্যালকুলিতেও দেখেছিলাম কিছু ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছিল, এখানে কি দেখছি ইউরেট ক্রিস্টালস যেগুলো জয়েন্টস বা বিভিন্ন বডি টিস্যুতে ডিপোজিটেড হচ্ছে, যার ফলে ইনফ্লামেশন হচ্ছে, যেটাকে আমরা গাউটি আর্থ্রাইটিস বা বাত বাংলায় বলা হয়। প্রাইমারি গাউট কাকে বলছি, যে মোস্ট কমন টাইপ, যেটা সেভারাল এরার্স অফ মেটাবলিজম ডিসঅর্ডারের জন্য হতে পারে। সেগুলো কি কি, ইউরিক অ্যাসিড প্রোডাকশন গ্রেটার দ্যান অ্যাবিলিটি টু কিডনি টু এক্সক্রিট, যে পরিমাণে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছে বডিতে সেই পরিমাণে কিন্তু বডি থেকে রিলিজ হতে পারছে না। ওকে, এছাড়া সেকেন্ডারি গাউট কাকে বলছে, এক্সেস ইউরিক অ্যাসিড কজড বাই আদার ডিজিজ অর মেডিকেশন সাচ অ্যাজ রিনাল ডিজিজ, ডাইউরেটিক্স, কেমোথেরাপি, এগুলোর জন্য যখন ইউরিক অ্যাসিড শরীরে এক্সেসিভ পরিমাণে অ্যাকুমুলেশন হচ্ছে তখন হচ্ছে সেটা সেকেন্ডারি কজেস অফ গাউট। ম্যানিফেস্টেশনস, অ্যাকিউট গাউটের ক্ষেত্রে জয়েন্ট ইনফ্লামেশন, আর ক্রনিক গাউটের ক্ষেত্রে প্রেজেন্স অফ টফি, দ্যাট ইজ ডিপোজিটস অফ সোডিয়াম ইউরেট ক্রিস্টালস, দ্যাট ইজ কোথায় কোথায়, ইয়ার, জয়েন্টস অফ দ্য আর্মস, ফিঙ্গার্স, হার্ড টু প্যালপেট, ইরেগুলার শেপ, রেনাল ক্যালকুলি, রেনাল ডিসফাংশন। ওকে, ক্রনিক গাউটের ক্ষেত্রে এই সিমটমসগুলো আমরা দেখতে পাই। তাহলে ডায়াগনোস করবো কী করে, জাস্ট সিমটম থেকেই বুঝতে পারলে সিরাম ইউরিক অ্যাসিড লেভেল দেখতে হবে, ইউরিক অ্যাসিড লেভেল দেখতে হবে, জাস্ট একটাই কথা। আর এছাড়া কি, হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। ম্যানেজমেন্ট, অ্যাকিউট গাউটের ক্ষেত্রে কম্বিনেশন ড্রাগ, মানে নোভোকলসিচিন, তোমরা দেখো কেউ একজনের ড্রাগে বোধহয় লিখেছো কলসিচিন, তো এটার মোড অফ অ্যাকশন কি লেখো, NSAID, আইবুপ্রোফেন, মানে এগুলোর কম্বিনেশন ড্রাগ ইউজ করা হয়, মানে একসাথে আইভি কলসিচিন দেওয়া হয়, সেটা 12 ঘন্টা পর্যন্ত, যাকে হাফ লাইফ বলি আমরা, এফেক্টস ইন 12 আওয়ার্স, মানে 12 ঘন্টা এর হাফ লাইফ থাকে। আর
ওরালির ক্ষেত্রে 4 থেকে 7 দিন লাগে এর এফেক্টটা স্টার্ট হতে। ক্রনিক গাউটের ক্ষেত্রে জাইলোপ্রিম বা অ্যালোপ্রিউরিনল, দেখো তোমাদেরই কেউ একজন অ্যালোপ্রিউরিনল লিখেছো, একটু মোড অফ অ্যাকশনটা সবাইকে শেয়ার করো। গাউটের ক্ষেত্রে অ্যালোপ্রিউরিনল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। নেক্সট ডায়েট থেরাপি। ডায়েট থেরাপির ক্ষেত্রে কি ইউজুয়ালি বুঝতেই পারছো যে ইউরিক অ্যাসিড ইনক্রিজ করে এরকম ফুড মেটেরিয়াল বা সবজি বা খাবার জিনিস অ্যাভয়েড করতে হবে। তাহলে আমাদের অ্যাজ এ হেলথ পার্সোনাল আমাদের রেসপন্সিবিলিটি পাবলিককে বা পেশেন্টকে এগুলো এক্সপ্লেন করে দেওয়া কোন কোন ফুডগুলো আমরা গাউটে অ্যাভয়েড করব। ওকে, ফ্লুইড ইনটেক বাড়াতে হবে আর অ্যাসপিরিন, ডায়ুরেটিক এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যাতে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন কম হয় শরীরে। এক্সট্রিম স্ট্রেস, এক্সেসিভ ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোকে অ্যাভয়েড করতে হবে, এর সাথে অ্যালকোহল। ওকে, তাহলে মোটামুটি আমরা গাউট বা এই কোলাজেন টিস্যু ডিসঅর্ডার চ্যাপ্টারটা এন্ড করে ফেলেছি। যদি মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয়েছে তাহলে একটু বইয়ের সাথে মিলিয়ে নাও। ওকে, আর টাস্কটা আমি চাইবো তখন টাস্ক শেয়ার করবে। বাই।